আজকে আমরা নবম শ্রেণীর ভট্টাচার্য ব্রাদার্সের ধনঞ্জয় সরকার ও ডক্টর অশোক কুমার ঘোষের লেখা অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 4.3 দ্রবণ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, জেল কী ধরনের দ্রবণ? উত্তর হবে অপশান এ, কলয়েড। 2, কলয়েড কণার এটা ব্যাসার্ধ হবে না, ব্যাস হবে। ব্যাস হচ্ছে উত্তর হবে অপশান এ 1 থেকে 100 nm বা ন্যানোমিটার। প্রশ্ন 3, কোনটি কলয়েড দ্রবণ নয়? উত্তর হবে অপশান এ, শরবত। 4, কোন ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট উপস্থিত? উত্তর হবে অপশান এ, স্টার্চ দ্রবণ। প্রশ্ন 5, কলয়েড দ্রবণের দশার সংখ্যা কত? উত্তর হবে অপশান বি, 2। প্রশ্ন 6, তরল এরোসল হলো? উত্তর হবে অপশান সি, কুয়াশা। 7, উষ্ণতা বৃদ্ধিতে নিচের কোনটি দ্রাব্যতা হ্রাস পায়? উত্তর হবে অপশান এ, CA ব্র্যাকেটের মধ্যে OH2। তারপর অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নমান 1। প্রথমে এক কথায় উত্তর দাও। প্রশ্ন 1, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন একটি যৌগের নাম লেখো। উত্তর হবে কলিচুন, ব্র্যাকেটে সংকেতটা দেওয়া আছে। 2, 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি সম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করে 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আনলে কি ঘটবে? উত্তর, সম্পৃক্ত দ্রবণটিকে 60 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি উষ্ণতায় আনলে দ্রবণের মধ্যে অতিরিক্ত দ্রাবককে কিছু সময়ের জন্য দ্রবীভূত করে রাখবে, অর্থাৎ দ্রবণটি অসম্পৃক্ত দ্রবণে পরিণত হয় এবং তারপরে অতিরিক্ত দ্রাবক কেলাস রূপে অধঃক্ষেপ হয়ে যায়। প্রশ্ন 3, একটি তরল এরোসলের উদাহরণ দাও। উত্তর হবে মেঘ। প্রশ্ন 4, একটি শোধক কেলাসের উদাহরণ দাও। উত্তর হবে তুতে, ব্র্যাকেটে সংকেত দেওয়া আছে, এটাও লিখবে, সংকেতটাও লিখে দেবে। তারপর 5, উষ্ণতা বাড়লে দ্রাব্যতা। প্রশ্ন 5, উষ্ণতা বাড়লে দ্রাব্যতা প্রথমে বাড়ে তারপর কমে এমন একটি পদার্থের উদাহরণ দাও। উত্তর হবে গ্লোবাল লবণ, ব্র্যাকেটে সংকেতটা দেওয়া আছে, ওটা লিখে দেবে। তারপর বি, শূন্যস্থান পূরণ করো। 1, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায় এরূপ পদার্থটি হলো ড্যাশ। উত্তর হবে KNO3 বা পটাশিয়াম নাইট্রেট। 2, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায় এরূপ পদার্থটি হলো ড্যাশ। উত্তর হবে CA ব্র্যাকেটের মধ্যে OH2 বা কলিচুন। 3, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম জলে 18.3 গ্রাম NaCl দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ গঠিত হয়। এই উষ্ণতায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হবে। উত্তর হবে 36.6। সমাধানটা দেখো। দ্রাব্য NaCl এর ভর হচ্ছে 18.3 গ্রাম, আর দ্রাবক জলে সেটা দেওয়া আছে 50 গ্রাম। তাহলে ফর্মুলা হচ্ছে দ্রাব্যতা সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর ডিভাইডেড বাই সম্পৃক্ত দ্রবণে দ্রাবকের ভর ইন্টু 100। তাহলে সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর, দ্রাবক কোনটা NaCl, তার ভর হচ্ছে 18.3, ভাগ দ্রাবক কোনটা জল, তার ভর হচ্ছে 50, তাহলে ভাগ হবে 50। দ্রাবের ভর হচ্ছে NaCl, তার ভর হচ্ছে 18.3, ভাগ দ্রাবক হচ্ছে জল, তার ভর হচ্ছে 50 ইন্টু 100। এখান থেকে আমরা উত্তর পাবো 36.3। এটাই হবে অ্যান্সার। শূন্যস্থানে আমি এই উত্তরটাই লিখেছি। তারপর প্রশ্ন 4, গ্লোবাল লবণের সংকেত হলো ড্যাশ। উত্তর হবে Na2SO4 ইন্টু 10H2O। 5, উষ্ণতা বাড়ালে খাদ্য লবণ হচ্ছে NaCl, দ্রাব্যতা ড্যাশ। উত্তর হবে প্রায় একই থাকে। তারপর বি, সত্য মিথ্যা নির্বাচন করো। 1, উষ্ণতা বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা বেড়ে যায়, এটা মিথ্যা। 2, একটি কঠিন এরোসলের উদাহরণ হলো ধোঁয়া, এটা সত্য। 3, উষ্ণতা বাড়ালে তাপশোষী পরিবর্তনের ক্ষেত্রে জলে দ্রাবের দ্রাব্যতা বাড়ে, এটাও সত্য। 4, জলে স্টার্চ দ্রবীভূত করলে এরোসল উৎপন্ন হয়, এটা ভুল। 5, মোলারিটি তাপমাত্রার ওপর নির্ভরশীল নয়, এটাও ভুল।
তারপর সি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2। প্রশ্ন 1 সোডা ওয়াটার কি? 95 নম্বর পাতায় লিখবে কার্বন ডাই অক্সাইডকে উচ্চ চাপে জলে দ্রবীভূত করে সোডা ওয়াটার তৈরি করা হয়। কার্বন ডাই অক্সাইডকে উচ্চ চাপে জলে দ্রবীভূত করে সোডা ওয়াটার তৈরি হয়। প্রশ্ন 2 তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্লোবাল লবণের দ্রাব্যতা কিভাবে পরিবর্তিত হয়? 94 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 3 ইমালশন কি? উদাহরণ দাও। 92 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 4 দুধের বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা এবং অবদ্রাবকারকের নাম লেখো। 92 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 5 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KNO3 দ্রাব্যতা 30 বলতে কি বোঝো? 93 নম্বর পাতায় KNO3 মানে হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, তাহলে উত্তর লিখবে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের বা KNO3 দুটোই লিখবে, পটাশিয়াম নাইট্রেটের বা KNO3 দ্রাব্যতা 30 বলতে বোঝায় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম জলে সর্বাধিক 30 গ্রাম পটাশিয়াম নাইট্রেট বা KNO3 দ্রবীভূত করলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হবে। পটাশিয়াম নাইট্রেটই হচ্ছে KNO3, তাই জন্য তোমরা KNO3 এবং পটাশিয়াম নাইট্রেট দুটো নাম কথাই লিখবে, আর 60-এর জায়গায় লিখবে 30 আর 40 ডিগ্রি জায়গায় লিখবে 20 ডিগ্রি। এখান থেকে এতটা। প্রশ্ন 6 এরোসোল কাকে বলে? উদাহরণ দাও। 92 নম্বর পাতায় একদম প্রথমে পেয়ে যাবে, এখান থেকে এতটা। প্রশ্ন 7 সদ্য প্রস্তুত অধক্ষেপকে কলয়েডীয় অবস্থায় নিয়ে যাওয়া যায় কোন পদ্ধতিতে? উত্তর সদ্য প্রস্তুত অধক্ষেপটিকে ইলেকট্রোলাইটে মিশিয়ে পেপটাইজেশন পদ্ধতিতে কলয়েডীয় অবস্থায় নিয়ে যাওয়া যায়। সদ্য প্রস্তুত অধক্ষেপটিকে ইলেকট্রোলাইটে মিশিয়ে পেপটাইজেশন পদ্ধতিতে কলয়েডীয় অবস্থায় নিয়ে যাওয়া যায়। প্রশ্ন 8 ব্রায়োনীয় গতি কাকে বলে? 100 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তার সাথে যদি পারো এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 9 মোলার দ্রবণ কাকে বলে? উত্তর এখান থেকে এতটা। প্রশ্ন 10 দ্রাব্যতা লেখ কি? 94 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 11 উষ্ণতার সঙ্গে দ্রবণের মোলার মাত্রার সম্পর্ক ব্যাখ্যা করো। 98 নম্বর পাতায় একদম শেষে পাবে, এখান থেকে এতটা। প্রশ্ন 12 কেলাসন ও বাষ্পায়নের মধ্যে কোনটি অধিকতর ভালো প্রক্রিয়া কারণসহ লেখো। 97 নম্বর পাতায় একদম শেষে এখান থেকে এতটা। দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 13 রাসায়নিক প্রক্রিয়ায় কোলয়েডীয় সালফার প্রস্তুতি উল্লেখ করো। 90 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 14 কলয়েড ও প্রকৃত দ্রবণের মধ্যে 4টি পার্থক্য লেখো। 90 নম্বর পাতায় এই যে প্রকৃত দ্রবণ আর কলয়েডীয় দ্রবণের পার্থক্য, এই দুটো পার্থক্য লিখবে। 7টা পার্থক্য দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো 4টে লিখে দেবে। প্রশ্ন 15 উদ্বায়ী দ্রাবকের ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। 100 নম্বর পাতায় একদম শেষে পাবে, এখান থেকে এতটা। প্রশ্ন 16 দ্রাব্যতার সংজ্ঞা দাও। দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতা উল্লেখ করা হয় কেন? 93 নম্বর পাতায় দ্রাব্যতার সংজ্ঞা এখান থেকে এতটা। তারপরে প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে 94 নম্বর পাতায় একদম শেষে, এখান থেকে এতটা। প্রশ্ন 17 বীজ কেলাস কি? একটি ব্যবহার উল্লেখ করো। 97 নম্বর পাতায় বীজ কেলাস কি সেটা লিখবে, এখান থেকে এতটা। আর ব্যবহার তিনটে ব্যবহার দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা ব্যবহার লিখে দেবে। আমি 1 নম্বর ব্যবহারটা বলেছি, তাহলে পুরো উত্তরটা লিখবে এখান থেকে এতটা।
কাকে বলে এখান থেকে এতটা, আর তিনটে ব্যবহারের মধ্যে থেকে যে কোনো একটা ব্যবহার লিখে দেবে। তারপর ডি, নিচের গাণিতিক সমস্যাগুলি সমাধান করো। প্রশ্নমান 3। প্রশ্ন 1, 70 ডিগ্রি সেলসিয়াস ও 20 ডিগ্রি সেলসিয়াসে জলে KNO3 দ্রাব্যতা যথাক্রমে 136 ও 30। 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KNO3 দ্বারা সম্পৃক্ত 300 গ্রাম জলকে ঠান্ডা করলে কি পরিমাণ KNO3 কেলাসিত হবে? প্রথমে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KNO3 দ্রাব্যতা এখানে বলে দিয়েছে 136। তাহলে অতএব 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম জলকে সম্পৃক্ত করতে লাগে 136 গ্রাম KNO3। দ্রাব্যতা 136 মানে 100 গ্রাম জলে 136 গ্রাম KNO3 দ্রবীভূত থাকে। তাহলে 1 গ্রাম জলকে সম্পৃক্ত করতে লাগবে তাহলে কত? 136/100। 100 গ্রামের যদি 136 লাগে, 100 গ্রাম জলকে যদি সম্পৃক্ত করে 136 গ্রাম NO3, তাহলে 1 গ্রামকে করতে লাগবে 136/100 ঐকিক নিয়মে। অতএব 300 গ্রাম জলকে সম্পৃক্ত করতে লাগবে 136/100 × 300। কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 408 গ্রাম KNO3। আবার পরেরটা বলেছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আবার 20 ডিগ্রি সেলসিয়াসে KNO3 দ্রাব্যতা 30। 20 ডিগ্রি সেলসিয়াসে তাহলে 100 গ্রাম জলকে সম্পৃক্ত করতে 30 গ্রাম KNO3 লাগে। তাহলে অতএব 1 গ্রাম জলকে সম্পৃক্ত করতে 30/100 গ্রাম KNO3 লাগবে। তাহলে 300 গ্রাম জলকে সম্পৃক্ত করতে 30/100 × 300 KNO3 লাগবে। আর এখান থেকে আমাদের উত্তর আসবে 90 গ্রাম KNO3। তাহলে প্রথমে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত লাগবে বের করলাম, আর তারপর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত লাগবে বের করলাম, দুটোই ঐকিক নিয়মে। তারপর 70 ডিগ্রি তাপমাত্রায় KNO3 দ্বারা সম্পৃক্ত 300 গ্রাম জলকে ঠান্ডা করলে KNO3-র পরিমাণ কেলাসিত হবে। তাহলে 70 গ্রামে কত ছিল? 408, আর 20 গ্রাম হচ্ছে 90। তাহলে 408 - 90 হবে, কারণ এখানে প্রশ্ন তাই আমাদের জিজ্ঞেস করেছে যে যদি ওটাকে আমি 20 ডিগ্রিতে নিয়ে আসি, মানে 70 ডিগ্রি KNO3 যে দ্রাব্যতা তাকে আমরা যদি 20 ডিগ্রিতে নিয়ে আসি, তখন তাহলে আমাদের কত কেলাসিত হবে সেটা। তাহলে 70 ডিগ্রিতে KNO3 ছিল 408, আর 20 ডিগ্রি সেলসিয়াসে KNO3 দ্রবীভূত হবে 90। তাহলে কতটা বাকি থাকবে? তাহলে 408 থেকে 90 বাদ দিতে হবে, তাহলে আমাদের উত্তর আসবে 318 গ্রাম KNO3। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 2, 120 ml NaOH দ্রবণে 0.04 গ্রাম NaOH দ্রবীভূত আছে, দ্রবণটির মোলার মাত্রা কত? তাহলে 120 ml NaOH দ্রবণে কত NaOH দ্রবীভূত আছে হচ্ছে 0.04 গ্রাম, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে অতএব 1 ml NaOH দ্রবণে NaOH দ্রবীভূত আছে 0.04 ভাগ 120 গ্রাম। তাহলে 1000 লিটার আমাদের বের করতে হবে, 1000 ml বা 1 লিটার, যেটাকে আমরা 1 লিটার মানে হচ্ছে 1000 ml। তাহলে 1000 ml NaOH দ্রবণে NaOH দ্রবীভূত থাকবে, তাহলে 0.04 ভাগ 120 × 1000। তাহলে এটা কত হবে? পয়েন্টটা তুলে দিলে নিচে 100 চলে আসবে। তাহলে 4 নিচে হলো 100 ইন্টু ওপরে হচ্ছে 1000, নিচে হচ্ছে 120। এখান থেকে কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 1/3 গ্রাম, যেটা পয়েন্ট দশমিকে নিয়ে গেলে হবে 0.33 গ্রাম। তাহলে অতএব দ্রবণটির মোলার মাত্রা হলো 0.33 গ্রাম পার লিটার। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 3, 200 ml জলে 0.5 NaOH দ্রবণে NaOH এর পরিমাণ নির্ণয় করো। তাহলে NaOH এর গ্রামাণবিক ভর হচ্ছে 23 + 16 + 1 = হচ্ছে 40। N এর হচ্ছে 23 গ্রামাণবিক ভর, O এর গ্রামাণবিক ভর হচ্ছে 16, আর H এর গ্রামাণবিক ভর হচ্ছে 1। তিনটিকে যোগ করলে আমরা টোটাল পাচ্ছি 40 গ্রাম। তাহলে 0.5 NaOH = হচ্ছে 0.5 × 40 গ্রাম, তার মানে হচ্ছে গুণ করলে আমরা পাবো 20 গ্রাম NaOH। তাহলে আমরা কেন 0.5কে 40 দিয়ে গুণ করলাম? তার কারণ হচ্ছে 1 m = হচ্ছে 1 মোল পার লিটার। যেহেতু 1 m মানে হচ্ছে 1 মোল পার লিটার, তার মানে 0.5 × 40 করলে আমাদের হবে 20 গ্রাম NaOH। অর্থাৎ 1 লিটার মানে হচ্ছে 1000 ml NaOH দ্রবণে NaOH আছে 20 গ্রাম। যে 20 গ্রাম বের করলাম, কারণ এখানে দেওয়া 1 m মানে বললাম 1 মোল পার লিটার, এখানে আমাদের বেশি 40 গ্রাম। তাহলে 40 গ্রাম মানে কত হবে?
0.5 সাথে এই 40টাকে গুণ করতে হবে, করলে আমরা পেয়ে যাব 20 গ্রাম NaOH। সেটাকে আবার লিখব 1 লিটার মানে 1000 ml NaOH দ্রবণে NaOH আছে 20 গ্রাম, তাহলে অতএব 1 ml NaOH দ্রবণে NaOH আছে ঐকিক নিয়মে 20/1000 গ্রাম, কারণ mlটাই আমরা ধরবো, লিটারটা ধরছি না, ml ধরবো, 20/1000 গ্রাম। তাহলে অতএব 200 ml NaOH দ্রবণে NaOH আছে 20/1000 × 200। এখান থেকে কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 4 গ্রাম। তাহলে উত্তর কি হবে? অতএব 200 ml ও 0.5 ব্র্যাকেটে m NaOH দ্রবণে 4 গ্রাম NaOH দ্রবীভূত আছে, এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 4, 500 ml দ্রবণে 6 গ্রাম Na2CO3 দ্রবীভূত আছে, দ্রবণের গাঢ়ত্ব গ্রাম পার লিটার ও মোল পার লিটার এককে প্রকাশ করো। প্রথমে 500 ml দ্রবণে 6 গ্রাম Na2CO3 দ্রবীভূত আছে, অর্থাৎ 500 ml দ্রবণে Na2CO3 আছে 6 গ্রাম, তাহলে 1 ml দ্রবণে Na2CO3 থাকবে, তাহলে 6/500 গ্রাম, তাহলে 1 লিটার মানে হচ্ছে 1000 ml, আমি আগেই বলেছি, তাহলে 1000 ml দ্রবণে Na2CO3 থাকবে 6/500 × 1000, এখান থেকে আমাদের উত্তর আসবে 12। অতএব 1 লিটার দ্রবণে Na2CO3 আছে 12 গ্রাম, আমাদের গ্রাম পার লিটারে বলেছে, তাহলে পার লিটার মানে হচ্ছে 1 লিটার, 1 লিটার মানে হচ্ছে 1000 ml, সেটাই বের করলাম। তাহলে অতএব 1 লিটার দ্রবণে Na2CO3 আছে 12 গ্রাম, তাহলে অতএব দ্রবণটির গাঢ়ত্ব হলো 12 গ্রাম পার লিটার, 1 লিটার মানে পার লিটার, তাহলে 12 গ্রাম পার লিটার, পার লিটার মানে হচ্ছে 1 লিটার, এটা প্রথম অ্যান্সার। তারপরে আবার Na2CO3 এর গ্রাম আণবিক ভর কত হবে? Na আমরা জানি 23, যেহেতু Na2 আছে তাহলে 23-এর সাথে 2 গুণ করতে হবে, তাহলে 2 × 23 প্লাস Ca হচ্ছে 12, C এর গ্রাম আণবিক ভর হচ্ছে 12, এগুলো সব পেজ মোলার যে চ্যাপ্টারটা আছে সেখানে এই সব গ্রাম আণবিক ভরগুলো পাবে। তাহলে C এর গ্রাম আণবিক ভর হচ্ছে 12 প্লাস ও এর গ্রাম আণবিক ভর হচ্ছে 16, যেহেতু O3 আছে তাহলে 3টে আছে, তাহলে 16-এর সাথে 3 গুণ করতে হবে, তাহলে টোটাল আমাদের এখান থেকে আমরা উত্তর পাবো 106 গ্রাম। দেখো এখানে আমি আলাদা আলাদা করে লিখে দিয়েছি, Na হচ্ছে 23, C এর হচ্ছে 12, ও এর হচ্ছে 16, Na যেহেতু 2 আছে তাই জন্য 23-এর সাথে 2 গুণ করতে হবে, C একটাই তার মানে 12 থাকবে, প্লাস ও যেহেতু 3টে আছে তার জন্য 16-এর সাথে 3 গুণ করতে হবে, তাহলে এখান থেকে আমরা উত্তর পাচ্ছি 106 গ্রাম। তাহলে অতএব Na2CO3 এর দ্রবণটির মোলার মাত্রা এর উত্তর মানে এর সূত্র হচ্ছে 1 লিটার দ্রবণে দ্রাবের ভর ভাগ দ্রাবের গ্রাম আণবিক ভর, ইকুয়ালস টু 1 লিটার দ্রবণে দ্রাবের ভর হচ্ছে 12, যেটা আমরা এক্ষুনি বের করলাম, 1 লিটার 12 গ্রাম পার লিটার, তার মানে 1 লিটারে 12 গ্রাম দ্রাব্য থাকে, তাহলে দ্রাবর ভর হচ্ছে 12, আর গ্রাম আণবিক ভর এক্ষুনি বের করলাম 106, তাহলে 12 ভাগ 106 মোল পার লিটার, এখান থেকে আমাদের উত্তর আসবে 0.1132 মোল পার লিটার। তাহলে অতএব উত্তর কি হবে? অতএব দ্রবণটির মোলার মাত্রা বা মোলারিটি হলো 0.1132 মোলার পার লিটার, এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 5, একটি H2SO4 দ্রবণের মোলার মাত্রা 10 হলে 500 ml দ্রবণে কত গ্রাম H2SO4 দ্রবীভূত আছে? H2SO4 অ্যাসিডের গ্রাম আণবিক ভর হচ্ছে, H এর গ্রাম আণবিক ভর হচ্ছে 1, যেহেতু 2টো আছে তাহলে 2 গুণ করতে হবে, 2 × 1, প্লাস S এর গ্রাম আণবিক ভর হচ্ছে 32, প্লাস ও এর গ্রাম আণবিক ভর হচ্ছে 16, যেহেতু 4টে আছে তাহলে 16-এর সাথে 4 গুণ করতে হবে, তার মানে আমাদের হচ্ছে 98 গ্রাম। এখানে আমি আলাদা করে লিখে দিয়েছি, H হচ্ছে 1, S হচ্ছে 32, ও হচ্ছে 16, H যেহেতু 2টো আছে সেজন্য 1-এর সাথে 2 গুণ করতে হবে, S একটাই তাহলে 32ই থাকবে, ও হচ্ছে 4টে তাহলে 16-এর সাথে 4 গুণ করতে হবে, তাহলে উত্তর হবে 98 গ্রাম। তাহলে H2SO4 এ মোলার মাত্রা, আগেই বললাম মোলার মাত্রা সূত্র হচ্ছে 1 লিটার দ্রবণে দ্রাবের মানে দ্রাব্য হচ্ছে এখানে H2SO4 এর ভর ভাগ H2SO4 এর গ্রাম আণবিক ভর, তাহলে বা এখানে H2SO4 এর মোলার মাত্রা আমাদের বলে দিয়েছে 10 বইতে, তাহলে এই জায়গায় লিখলাম আমরা 10 ইকুয়ালস টু, এটা আমাদের বের করতে হবে, তাহলে এটা আমি লিখলাম 1 লিটার দ্রবণে H2SO4 ভর, দ্রাবর বদলে লিখলাম H2SO4, কারণ এখানে দ্রাবটাই হচ্ছে H2SO4 ভাগ, আর H2SO4 এর গ্রাম আণবিক ভর এক্ষুনি বের করলাম 98, বা 1 লিটার দ্রবণে H2SO4 এর ভর কী হবে, কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 10 × 98 তার মানে হচ্ছে 980 গ্রাম, অর্থাৎ 1 লিটার দ্রবণে H2SO4 আছে 980 গ্রাম, তাহলে
1000 ml দ্রবণে H2SO4 আছে 980 গ্রাম। 1 লিটার মানে হচ্ছে 1000 ml বলেইছি, তার মানে অতএব কী হবে 1000 ml দ্রবণেও H2SO4 আছে 980 গ্রাম। তাহলে 1 ml দ্রবণে আমাদের ml দিয়ে আছে যেহেতু 500, সেই জন্য যেহেতু বইতে ml দেওয়া আছে 500 ml দেওয়ার জন্য লিটারটাকে আমাদের ml নিয়ে যেতে হলো, সেই জন্য 1000 করলাম। তাহলে 1000 ml দ্রবণে H2SO4 আছে 980 গ্রাম। 1 ml দ্রবণে H2SO4 আছে 980 বাই 1000 গ্রাম ঐকিক নিয়মে, বা 500 ml দ্রবণে H2SO4 আছে 980 ভাগ 1000 ইন্টু 500 গ্রাম। এখান থেকে কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 500কে 1000কে 500 দিয়ে কাটলে হবে 2, আবার 980কে 2 দিয়ে কাটলে হবে 490 গ্রাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 490 গ্রাম। তাহলে উত্তর কি হবে 500 ml দ্রবণটিতে 490 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে, এটাই হবে অ্যান্সার।